এদিকে জেঠিমা না দোলনা বানাইছে, দোলনা না মানে আমি বড় বাবু ছোট বাবু রান্না করতেছে, সেটা তোমাদের দেখাই। লইয়া যাবো তখনই ও ঠাকুরদার তো টাকা নাই, কি দিয়ে দোলনা আনে দিবে, ওই জন্য এই বুদ্ধি করলো ঠাকুরদা। হ্যাঁ হ্যাঁ চুপ করে আছে, প্রথম প্রথম কান্না করছে, এখন দোলে দিই। হ্যাঁ সেই চুপ করে আছে, ঘুমও যাইতেছে। দেখো দেখো দোল দোল দোলানি রাঙ্গা মাথায় চিরুনি বর আসবে যখনই লইয়া যাবো তখনই। দোলনা বানাইছে, তা বসে দিয়ে দোলনা বানিয়ে দিচ্ছে। মাথার বুদ্ধি হয়েছিল, মুখে দেখতে ঘড়ি বানিয়ে দিই তো একটা থাকে না, না থাকে থাকবি বোধহয়। যখন তোমার কোনটা না থাকবে আমার বাড়ির কাজ করবো, টপ করে এটা দিয়ে যাবেন। হ্যাঁ ঘড়ি দিয়ে বা থাকবে। ওরে বাবা কি সুন্দর, দেখো ঘুমিতে ইচ্ছা কি সুন্দর। দোল দোল দোলানি আরেকজন আসতেছে। ভাই কই ভাই? ভাই কোথায় ভাই? দেখো ভাই, এদিকে আসো, এদিকে এদিকে। থাক থাক ভাই ঘুমো দেখো। চলো আমরা আমরা বাড়ি যাই, চলো চলো চলো। ভাই এখানে থাক, ভাই সুন্দর ঘুমো গেছে রে, ভাই সুন্দর ঘুমো গেছে। নৌকা বিলাস নৌকা বিলাস দেখা লাগবে না, ঘুমু গেছে ঘুমু গেছে। আমি পরে তুই পরে পরে না দাদা, পরে ভাই কাঁদবে, পরে আমরা পরে উঠবো। ঝুমুর আসছে, আসো যাই। তো বন্ধুরা গুড মর্নিং সবাইকে। দেখতেই তো পারছো কি হচ্ছে আজকে সকাল সকাল, যদিও খুব লোভনীয়। মানে হচ্ছে ব্যাপার, বাড়ির পালং শাক মিতো অনেকদিন ধরেই বলে যে আমি আজকে এই বানাবো, এটা বানাবো, এটা বানাবো, পালং শাক দিয়ে পালং পনির, পালং পুরি, লুচি এসব। কিন্তু মানে কি হয় যে এখন হয় না, মানে মন যেটা চায় সেটা আর এখন সম্ভব না, মনকে অনেক কষ্ট দিয়ে চলতে হচ্ছে। একটা সময় মন যেটাই চাইতো সেটাই আমরা দুজনে যখন ছিলাম তখন সেটাই মানে তখন সেটাই করতে সক্ষম হতাম, সম্ভব ছিল। কিন্তু এখন আর সম্ভব হয় না, এই হচ্ছে ব্যাপার। তো ওইদিকে মৃত করছে রান্না, ছেলে আবার বড় ছেলে বড় ঠাম্মিকে মানে জেঠু জেঠিমার বাড়িতে গিয়ে দিয়ে আসলো কিছু, ওরা খাবে। ওরা এখনও খায়নি যেহেতু বললো, আর ছোটো ছেলে ওদের বাড়িতেই ঘুমাচ্ছে। তো এই ভাগে তারা হুড়ো একদম মানে চট জলদি মৃত বানাচ্ছে লুচি। তো লুচি না পুরি জানি না কি বলে। চলো দেখতে থাকো আজকে ব্লগটা। না মাঝে নিসুম, মাঝে নিসুম সব।
দারুণ করতে হয়েছে। আমি খাও খাও দিছি এখন ঘুমু দিব। তুমি আমাকে কতটা ভালোবাসো বাবা? এতটা ভালোবাসো। আর পাপাকে কতটা ভালোবাসো? এতটা। আর ঠাম্মি আর দাদাকে কতটা ভালোবাসো? আর ভাইকে কতটা ভালোবাসো? এতটা। কার ভাই বাবা? আমি। বলো আমার। বলো ভাই ঘুমো দিছে? হ্যাঁ। তুমি কি দিয়ে ভাত খাইছো? কি দিয়ে খাইছো? কি দিয়ে খাইছো? বলো ডিম। বলো ডিম দিয়ে। বলো মুখ থেকে হাত সরা, মুখে হাত দিতে হয় না। বলো ডিম দিয়ে ভাত খেয়েছি। বলো আমি এখন ঘুমাই। টাটা। তো বন্ধুরা এখন 12টা 12:30 মতো বাজে। ছোট ছেলেকে তো 10টার মধ্যে স্নান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর বড় ছেলেকে 12টার মধ্যে স্নান করে খাইয়ে এখন ওকে ঘুম পাড়াবো। নাকে হাত দেয় না। এখন ওকে ঘুম পাড়াবো, তারপরে আমি স্নান করব। তো চলো তোমাদের সাথে। বাবাই নয় হয়েছে নয়। চলো এখন টাটা দিয়ে দাও সবাইকে। টাটা দিয়ে দাও। টাটা। তুমি কেমন করে ঘুমো দিবা দেখায় দাও তো। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। হ্যাঁ ঘুমো দাও, ঘুমো দাও, ভালো করে ঘুমো দাও। হ্যাঁ এইভাবে ঘুমো দিবা। তো বন্ধুরা স্নান ধান করে নিলাম। আর এই যে আমার 2 রত্ন, এই যে আমার 2 রত্ন ঘুমাচ্ছে। ওই যে একজন, ওই যে একজন। মাঝখানে আমি গিয়ে এখন ঘুমাবো, কারণ রাত্রেবেলা আমার যেহেতু ঘুম হয় না। তোমাদের দাদাভাই বলে যে দিনের বেলা যখনই ওরা ঘুমাবে তখনই ঘুমিয়ে নিবে। তো রাত্রেবেলা বলতে বড় ছেলে রাত্রেবেলা ঠিকঠাকই ঘুমায়, কিন্তু ছোট ছেলে রাত্রেবেলা ঘুমায় না। সারাদিন যেহেতু জেগে থাকে, মানে সারাদিন যেহেতু ঘুমিয়ে থাকে, সেই জন্য রাত্রেবেলাও প্রচণ্ড ডিস্টার্ব করে। তো যাই হোক, এখন সময়টা এরকম। ওরা দিনের বেলা জাগে, রাত্রেবেলা করবেই। তো এটা মানে কোনো ব্যাপার না। মা হয়েছি, এতটুকু জিনিস তো আমাকে স্যাক্রিফাইস করতেই হবে। ঘুম, খাওয়া। আর যখনই আমি রাতেরবেলা খেতে বসি বা দিনের বেলা খেতে বসি তখনই উঠে যায়। তো যাই হোক, এখন যেহেতু দুজনেই ঘুমাচ্ছে, ছেলেকেও খাইয়ে দিয়ে ঘুম পাড়ালাম। আমি স্নান করে আসলাম, মাকে গরম জল করে দিল। আর কি বলতো, ঠান্ডা লেগে গেছে না, গলাটা খুসখুস করতেছে। তো সেই জন্য গরম জল দিয়ে স্নান করলাম। আর আজকে না শুকনা মাছের চাটনি করতে গেছি। শুকনা মাছের চাটনি করতে গিয়ে, শুকনা মাছ কাটতে গিয়ে আমার দেখো এই জায়গাটা কতটা কেটে গেছে। এই জায়গাটা অনেকটা কেটে গেছে, মানে বটিটার মধ্যে ধারই নেই। তো ধার নেই, তো হাতটা এরকম করে কাটতে গেছি। এই জায়গাটা দেখো কতটা কেটে গেছে। তো সেই জন্য মাকে বললাম বাসনগুলো তুমি মাইজো, কারণ খুব জ্বালা করবে এখন যদি করি। মানে দেখো কতটা কেটে গেছে, যদি ওই বাসন মাজি খুব জ্বালা করবে। তো বললাম যে তুমি আজকে বাসনগুলো মাজো। তো যে বাসন মাজবে। তো চলো আমি এখন খাই, খেয়ে দিয়ে শুয়ে পড়ি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা। বিকেল 4টা বাজে বন্ধুরা। এদিকে দেখো আমি মশাই টশাই সুন্দর করে টানিয়ে নিয়েছি। এটা আমার রোজকার রুটিন। জামা কাপড় নিয়ে এসে ওখানে ভাঁজ করে রাখলাম। ঘরটা মুছলাম, হাঁড়ি পাতিল যা ছিল আর কি, মানে হাঁড়ি, প্রেসার কুকার, ওগুলো ধুয়ে ওইখানে দেখো ওইখানে ঝুড়িতে রাখলাম। বারান্দাটাও মুছে নিলাম। বারান্দাটা মুছলাম, তার সাথে উঠানটাও ঝাড়লাম। দুপুরবেলা একবার উঠান ঝাড়ছি, তারপরেও আবার উঠান ঝাড়লাম। বড় ছেলে গেছে মার সাথে দুধ আনতে, আর ছোটটা ঘুমাচ্ছে দোলনার মধ্যে, বেশ ঘুমাইতেছে। যদি বিছানার মধ্যে থাকে না, তাহলে মানে একটু পরপর কান্না করে উঠে, আর দোলনার মধ্যে সুন্দর ঘুমাইতেছে, ওঠেও না। ওদিকে আমি অনেকক্ষণে আমি এসে হাঁড়ি ঠাড়ি এগুলো মাজলাম, তারপরে ঘরটা মুছলাম, জামা কাপড় নিয়ে আসলাম, তারপর উঠানটা ঝাড়লাম। এতক্ষণ অবধি কি সুন্দর দোলনার মধ্যে ঘুমায় আছে। আর এতক্ষণ যদি বিছানায় থাকতো, তাহলে এতক্ষণ অবধি মানে কয়বার যে উঠতো। তোমার ঘুম নেই? হ্যাঁ বাবা, ঘুম নেই তোমার? হ্যাঁ, এই যে বাবা, ঘুম নাই? আই ঘুম, কবে ঘুমাবা? সেই বিকালবেলায় উঠছো বাবা? বাবা
ঘুম নেই, এখন ঘুমু দাও বাবা। বাবা বাবা, এই যে নাক মুখ কেটে ফেলে, নাক মুখ কেটে ফেলে বাবা। বাবা রে বাবা, তুমি ঘুমো দিবা, দিবা না? হ্যাঁ, ঘুমো দিবা না? বন্ধুরা, কালকের ব্লগটা আর এন্ড করা সম্ভব হয়নি, তার কারণ বুঝতেই পারো, দুই ছেলেকে নিয়ে আমার রাত্রিটা এরকম যায়। আমি যদি তোমাদের ভাষায় প্রকাশ করতে পারতাম, বা আমি তোমাদের না একদিন দেখাবো আমি, যে যদি সম্ভব হয়, কারণ রাত্রেবেলা কি হয় বলতো, লাইট টাইট অফ থাকে, তো সেই জন্য সেইভাবে আমি তোমাদের সাথে হয়তো বা শেয়ার করতে পারবো না, কিন্তু আমি একদিন চেষ্টা করব। মানে রাত্রিটা যে আমার এত ভয়ানক কাটে, আর এত রাগ উঠে রাত্রিবেলা করে, প্রচন্ড রাগও উঠে, কিন্তু কি করব বলো, রাগ উঠলেও কিছু করার নেই, কারণ মা হয়েছে, কন্ট্রোল করতে হবে, এই জিনিসগুলো সহ্য করতে হবে জানি, কিন্তু দেখো যখন মানে সারাদিনে ক্লান্ততা থাকে শরীরে, তার মধ্যে ঘুম থাকে, আর তার মধ্যে ওরা দুইজনে একসাথে ক্যাচাল করে। মানে ক্যাচাল বড়টা তো আগে করতো না, এখন যেহেতু একই মানে আমি মাঝখানে থাকি, দুপাশে দুই ছেলে থাকে, তো যার কারণে কি হয়েছে বলতো, ও কান্না করলে ও উঠে, আর ওঠার পরে ব্যাস দুইজনেই শুরু করে দেয়, মানে একবার ওকে ঘুম পাড়াই, আর একবার একে ঘুম পাড়াই, আর তারপরে হচ্ছে একজনকে হয়তো বা কোলে নেই, একজনকে মানে পায়ের মধ্যে নেই, নিয়ে একবার ঘুম পাড়াই। ছোটটাকে তো বলতে গেলে সারা রাত্রি আমি বসেই থাকি, কারণ ও রাত্রেবেলা, দিনের বেলা ঘুমাবে, আর রাত্রেবেলা ও জেগে থাকবে, 10টার পর থেকে ও জাগ না, মানে আমরা যখন ঘুমোতে যাব তখন থেকে ও জাগ না। তো যাই হোক, এইভাবেই আমাদের রাত্রিটা কাটে, তো সেই জন্য আর রাত্রে সেইভাবে তোমাদের সাথে বেশি কিছু আমি শেয়ার করতে বা তুলে ধরতে পারি না। তো যাই হোক বন্ধুরা, তোমাদের মাঝে মাঝে অনেক কমেন্ট বা অনেক কিছু দেখে নিজেকে আরো বেশি মানে কি বলতো, আরো বেশি স্ট্রং করে তুলি, আরো বেশি মানে শক্ত হই। আর তোমাদের অনেক সময় মানে এমন কমেন্ট দেখি যে তোমাকে দেখে আমি আমাদের ভালো লাগে, বা তোমাকে দেখে এই জিনিসটা আমি শিখতে পারি, এই কমেন্টগুলো দেখলে না আরো বেশি ভালো লাগে। জানো, এক দি ভাই বলেছে যে আমার ওটি হওয়ার পরে, মানে সিজার হওয়ার পরে আমি 3 মাস কোনো রকম কাজ করিনি, 1 মাস তো একদমই শুয়েছিলাম। তো তোমরাও আমাকে সেকেন্ড বাবু হওয়ার পরে অনেকেই কমেন্ট করে বলেছো, অনেকে, সবাই আমার যত ইউটিউবে পরিবারের সদস্য আছে সবাই কমেন্ট করে বলেছে, মিতু এত তাড়াতাড়ি কাজ করো না, একটুখানি রেস্টে থাকো, অন্ততপক্ষে 1 মাস অন্ততপক্ষে রেস্টে থাকো তুমি। কিন্তু যখন দেখেছো যে আমি কোনো কথাই শুনছি না, তখন তোমরা বলা বাদ দিয়ে দিয়েছো। সেটা আমি বুঝতে পারছি। এখন জানো, আমি যখন রাত্রিবেলা শুতে যাই, আমার মেরুদণ্ডটা এমন এমন ব্যথা করে, আমি এই ব্যথাটা না মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। মাথা ব্যথার যন্ত্রণা, পায়ে ব্যথার যন্ত্রণা, শরীর ব্যথার যন্ত্রণা একটা, কিন্তু মেরুদণ্ড যেই জায়গাটাতে সুইটা দিয়েছিল আর কি, যেই জায়গাটাতে ইঞ্জেকশনটা দিয়েছিল অবশেষ, সেই জায়গাটা যে এতটা ব্যথা করে, মানে মনে যখন আমি সোজা হয়ে এইভাবে যদি সোজা হয়ে শোই না, মনে হয় যে আমার মেরুদণ্ডটা পুরো ভেঙে যাচ্ছে। ভাষায় প্রকাশ করতে পারবো না, শুধু চোখ দিয়ে জল আসে না, আর কান্না করেই বা করবো কি, কারণ আমার এই ব্যথাটার ভাগ কেউ নিতে পারবে না, না বলে বোঝাতে পারবো। তো সেই জন্য চোখ দিয়ে জল বের করতেও পারি না, আর এটা আমার সারা জীবন বয়ে চলতে হবে। আমার মনে আছে, আমার যখন ওটি করছিল আর কি, ডাক্তারবাবুরা 2টা ডাক্তার ছিল আর কি, তো একজন যে না 3টা ডাক্তার ছিল, একজন যে অবশ করে, আরেকজন সাথে ছিল যে সেলাই করে, আর একজন আমার ডাক্তারবাবু ছিল। তো ওরা দুজন বলছিল আর কি, মানে ডাক্তারবাবু আর যে সেলাই করে দুইজনই আমার খুবই পরিচিত, তোমরা জানোই। তো বলছিল, একে তো তোর বয়স কম, মানে আমার 25 বছর চলছে, তোর একে তো 25 বছর চলছে, এর মধ্যে তো দুইটা বাচ্চা, আর সিজারগুলো খুব মানে 1 বছরের অন্তর, মানে 1 বছর গ্যাপ দিয়েই, মানে 1 বছর পরেই আরেকটা সিজার, তো তুই প্রচণ্ড কষ্ট, মানে মানে তোর প্রচণ্ড পরে তুই বুঝতে পারবি যে তোর কি অবস্থা হয়। তো এখন বুঝতে পারছি, আর কিছু করারও নেই, যে কি করব, তাই না, হয়ে গেছে। তো
এরকম বলছিল যে তোর শরীরের উপর খুব প্রেশার পড়বে, এরকম করে বলছিল ডাক্তারবাবুটা। মানে আমাকে তো তুই তুই করেই বলে তোর শরীরের উপর খুব প্রেশার পড়বে। তো যাই হোক, এখন বুঝতে পারছি কেন বলেছিল, এই যে মেরুদণ্ডের ব্যথা। তো যাই হোক, তোমরা অনেকেই তো বলেছো পরে কমেন্ট করে যে অন্তত পক্ষে 3 মাস বা 1 মাস রেস্ট নাও। তো কি বলো তো, একে তো প্রথম বাবুর সময় আমি অনেকটাই রেস্ট নিয়েছি। তার কারণ হচ্ছে, একে তো ও প্রথম ছিল, আরেকজনকে আগে থেকে দেখার কোনো ব্যাপার ছিল না যে আরেকজনকেও দেখতে হবে, এই জিনিসটা ছিল না। তারপরে হচ্ছে মানে ধোয়া পাকলা এগুলো আমার বড়ই করতো, এখনো মাঝে মাঝে করে। তারপরে রান্না বান্নাটাও বেশিরভাগটাই ওই করতো। আর আমার একটা প্রবলেমও হয়েছিল বড় ছেলের সময়, যে আমার সেলাইটা পেকে গেছিল, যার কারণে আমি আরও বেশি একটুখানি রেস্ট নিতে হয়েছিল। 1 মাস তো আমার পুরো ড্রেসিং এর উপরেই ছিলাম আমি। তো ঠাকুরের অশেষ কৃপায়, ভগবানের মানে দয়ায় আর তোমাদের ভালোবাসায় এইবার আমার কিচ্ছু হয়নি। বলে না ভগবান মানে মুখ তুলে চেয়েছে, যে জানে যে এইবার তোকে স্ট্রং হতেই হবে বা এইবার তোকে ঠিক থাকতেই হবে। একে তো বড় ছেলে আছে, তার মধ্যে আরেকটা বাচ্চা, তোকে ঠিক থাকতেই হবে। যার কারণে এবার দেখো আমি একদম ঠিক আছি ভগবানের কৃপায়। আর চোখের সামনে যদি তোমরা দেখো যে এই কাজটা পড়ে আছে বা কেউ করতে পারছে না সময়ের অভাবে, তখন তুমি কি করবে বলো? তখন তোমাকে বাধ্য হয়ে সেই কাজটা করতে হবে। বর তো আমাকে বারবারই বলে যে কিছু করবা না, কিছু করবা না, ভারী জিনিস তুলবা না, এখনো বলে। আমি করতেছি, যথেষ্ট হেল্প করে। দেখতেই পারো জামা কাপড় ধোয়া থেকে শুরু করে বাকি সমস্ত কাজ মাও করে। কিন্তু কি বলতো, আমার মনে হয় যদি আমি জিনিসটা করি তাহলে হয়তো অনেকটা তাড়াতাড়ি হবে রান্না বান্না। সেই জন্য আমি রান্না বান্নার দিকটাতে আমার 13 দিন থেকে ওষুধটা যখন থেকে চলে গেছে, 13 দিন অবধি আমি শুধু রান্নাটা করতে পারিনি। 13 দিন ওষুধ যাওয়ার পরে তারপর থেকে আমি রান্না করেছি। তারপরে ঘর ঝাড়া, ঘর মোছা, উঠান ঝাড়া, জামা কাপড় ধোয়া, বাসন মাজা, নর্মাল যেরকমটা করার সেরকমটাই করছি। আশীর্বাদ করো সেরকমটাই যাতে থাকতে পারি আর সেরকমটাই যাতে চলতে পারি। আমি আসলে কি বলতো, মানে আমি বসে থাকতে পারি না। আর আমার না ওই জিনিসটা নেই যে মানে আতুকতুক ভাবটা, যে না বাবা করবো না, এই জিনিসটা নেই। আমার মনে হয় মনের মধ্যে যদি বিশ্বাস থাকে যে আমার কিছু হবে না, তো কিছু হবে না। আর আমি মনের জোরে আমি কাজ করি সব সময়। আর জীবন আমি এইভাবেই থাকতে চাই। মনের জোরটা যাতে আমার কোনোদিনও শেষ না হয়, এটাই তোমরা আশীর্বাদ করো। আর এই আর কি। আর বড় ছেলে আছে, ওকে দেখতে হবে, ছোট ছেলে আছে, ওকে দেখতে হবে, সংসার দেখতে হবে। বসে থাকলে বা শুয়ে থাকলে তো আমার চলবে না, তাই না? আর মার ওপরে এতটা প্রেশার দেওয়া ঠিক না। মা যেরকম ঘুম থেকে আমার একটু উঠতে লেট হয়, আসলে সারা রাতে যেহেতু ঘুমাতে পারি না, ভোরের দিকে ছোটটা ঘুমায়, তো সেই জন্য আমি ভোরবেলার দিকে একটুখানি 1 ঘন্টা 2 ঘন্টা একটু যতটুকুই পারি ঘুমিয়ে নিই। তো উঠতে আমার একটুখানি লেট হয়। তো মা এদিকে পুরো উঠান ঝাড় দেওয়া, আশেপাশগুলো, আমাদের বাড়িটা তো অনেকটা বড়, ওই জিনিসগুলো ঝাড় দেওয়া, যদি পারে বাসনগুলো ধুয়ে ফেলে। তো এই কাজগুলো মা করে ফেলে। তারপরে রাত্রেবেলা ভাতটা রান্না করা, তারপরে তো বাবুকে সারাদিন দেখি, তাই না বলো? এটাই আমার কাছে অনেক। আমার মনে হয় যে বড় ছেলেকে যদি কেউ দেখে, এর থেকে মানে শান্তির আর কিছু নেই। ও একটুখানি চঞ্চল, একটুখানি দুরন্ত, একটুখানি দৌড়াদৌড়ি করে। আর আমি তো এখনো সেইভাবে দৌড়াইতে পারি না, মানে ওকে দৌড়িয়ে মানে দৌড়াদৌড়ি করাটা একটুখানি কম। তো এটা যদি করে এটাই অনেক। তো ওকে দেখে বাচ্চাটা ইয়া করতেছে, কাঁদতেছে। হ্যাঁ, মানে কাঁদতেছে, মানে ঢুলে ভালোই ইসা করতেছে, কিন্তু অনেকক্ষণ থেকে না খেয়ে রং করছি না, এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। দেখো ভাবি আমি তোমার মনে এত রং লাগছে কেন? দাও, আজকে দাইটা খাতেই হবে না, এটা বেশি লম্বা হয়ে গেছে, দেখো বাজে লাগে, বেশি লম্বা হয়ে গেছে।